এই বইটা ডেফিনেটলি পড়া উচিত, ডেফিনেটলি কালেক্ট করা উচিত। এটা একটা মানে শুধু ঐতিহাসিক ফিকশন না, এটা একটা ঐতিহাসিক দলিলও বটে। এমন ইতিহাসের এমন একটা পার্ট যে পার্টটা নিয়ে হয়তো বা খুব বেশি মানুষ কথা বলে না। অলরাইট, আজকে বাংলাবাজার আসছিলাম একটা কাজে। তো কাজের ফাঁকে বৈশা এখানে দোকানের ওরা সব এদিক ওদিক গেছে। তো আমি বললাম যে কিছু পড়া যায়, এখানে আশেপাশে অনেকগুলো বই ছিল। অলরেডি দুই তিনটা বই আমার পড়া হয়েছে। একটা স্ট্যান্ডার্ড সাইজের বই আর দুইটাই যেরকম ছোট সাইজের বই। তো এই বইটার ব্যাপারে আমি একটু স্পেশালি কথা না বললেই হচ্ছে না, মানে কথা না বলে আমি থাকতে পারতেছি না। তো বইটা হচ্ছে ক্লেয়ার কিগানের স্মল থিংস লাইক দিস, এবং স্মল থিংস লাইক দিস বইটাও ছোট, এটা ক্রাউন সাইজে, অ্যাজ ইউ ক্যান সি, জাস্ট এই যে আমার এক হাতের মধ্যে চলে আসে। So, এবং এই বইটা প্রকাশিত হয়েছে হচ্ছে আদি প্রকাশন থেকে, এবং অনুবাদ করছেন আহনাফ আহমেদ। এই বইটা মানে মানে রিসেন্ট টাইমসে যতগুলো বই আমি পড়ছি তার মধ্যে এইটা আমাকে একটু মানে হার্ড ওয়েতে হিট করলো, মানে একটু শক্ত একটা ধাক্কা দিল আমাকে। ইন আ সেন্স, ক্লেয়ার কিগান এখানে যেই সময়টা উল্লেখ করছেন, আমি সেই পটভূমিটা আপনাদের একটু একটু মানে দেওয়ার চেষ্টা করি। আম, উনি এই বইয়ের যে কাহিনীটা, বইয়ের কাহিনীটা হচ্ছে আপনার মিড 80s-এর দিকে, 1980s-এর দিকে। আর এখানে যে মূল বিষয়বস্তু যেটা, যে একটা এই চার্চের দ্বারা রান করা বা চার্চের আন্ডারে যে লন্ড্রি এবং ভাসমান লোকদের মানে ড্রিফটারদের যে একটা আশ্রয়স্থল, এইটাকে উপজীব্য করে লিখছেন। তো এইগুলাকে বলা হচ্ছে ম্যাকডালেন লন্ড্রি আর কি, আয়ারল্যান্ডে বেস করা। তো আয়ারল্যান্ডের যে প্রোটেস্ট্যান্ট চার্চ, সেই প্রোটেস্ট্যান্ট চার্চের আন্ডারে, ক্যাথলিক না, প্রোটেস্ট্যান্টদের চার্চগুলোর আন্ডারে যে লন্ড্রি বা যে আশ্রয়স্থলগুলো রান করা হতো সেটাকে উপজীব্য করে এখানে লেখা হয়েছে, এবং সেই আশ্রয়স্থলে যে নারীরা আশ্রয় পাইতেন তাদের জীবনকে অ্যাকচুয়ালি উপজীব্য করে লেখা হয়েছে। তো যেটা হয়েছিল যে এই এই চেইনগুলা মানে এই আশ্রয়স্থলগুলা বা এই শেল্টারগুলা, এগুলা চার্চের তত্ত্বাবধানে এগুলো শুরু হয়েছিল 1800s-এর দিকে, 1800 শতকের দিকে, এবং এগুলো রান করা হয়েছিল 90s পর্যন্ত, মানে দ্যাট মিনস 1990-এর পরবর্তী বা মিড 90s পর্যন্ত। তো এগুলা পরে যখন এগুলার ব্যাপারে যখন 2000 মানে একবিংশ শতাব্দীতে এসে যখন এগুলা তদন্ত করা হয়েছে, তখন খুব মানে বিভৎস কিছু সত্য উঠে আসে। সেম গোজ ফর এখানে যেই জিনিসগুলো পাইলাম, এই সিমিলার প্যাটার্নটা এই আমাদের মাদার তেরেসার যে এই দাতব্য যে সংস্থানগুলো ছিল, এবং যে আশ্রয়স্থলগুলো এবং যে হসপিটালগুলো ওনারা রান করতেন, ওইখানে যে ধরনের অব্যবস্থাপনা ছিল এবং কিছু কিছু মানে হরর স্টোরিজ যেগুলো ওখানে শুনতে পাওয়া গেছে, সেই ধরনের রিফ্লেকশন এখানে আছে। বাট মাদার তেরিজার যে মানে কি ওনার ওনার ব্যাপারে যে ইনভেস্টিগেশনগুলো হয়েছিল, তার চেয়ে আরও মানে বাজে রকম সত্যগুলো উঠে আসছে এইটার এই ঐতিহাসিক এই পটভূমির ইনভেস্টিগেশন থেকে। তো এটাকে জাস্ট একটা নভেলা বলা যাবে না, এটা একটা মানে ঐতিহাসিক নভেলা, মানে ঐতিহাসিক ফিকশন আপনি বলতে পারেন। তো এখানে যে মূল ক্যারেক্টার বিল, সে মানে বিল ফারলং, সে একজন কয়লা ব্যবসায়ী। তো 1925 সালে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাস ইভ, ওই সময় সে একটা ওই যে চার্চে সে কয়লা সরবরাহ করতো, কারণ ওখানে হিটারের দরকার পড়ে, অনেক ঠান্ডা পড়ে আয়ারল্যান্ডে। তো ওই কয়লা সরবরাহ করতে গিয়ে ওই চার্চের এবং চার্চের আন্ডারে আশ্রয়ে এই ম্যাকডালেন লন্ড্রির যে মহিলারা, তাদের যে ব্যাপারে যে সত্যগুলা সে উদ্ঘাটন করতে থাকে একের পর এক, এবং খুব মানে চমকায় দেওয়ার মতো কিছু জিনিস সে আনকাভার করে সেইটা। এবং তারপরে সে কি করে এবং সে কিভাবে একলাই চার্চের ওই সময় চার্চের বিরুদ্ধে দাঁড়ানোর বা চার্চের এগেনস্টে স্ট্যান্ড নেওয়ার যে সিদ্ধান্তটা নেয়, তার যে কার্যাবলী এবং তার যে সিদ্ধান্তগুলা, তার উপলব্ধিগুলা, এগুলো নিয়েই এই বইটা লেখা হয়েছে। বইটা ফ্যাসিনেটিং। আর মানে আহনাফ তাহমিদের অনুবাদ খুবই সহজবোধ্য, খুবই প্রাঞ্জল লাগছে আমার কাছে। মানে বইটা আমি এক বসায় পড়ে শেষ করে ফেলছি, এবং বইটা খুব বেশি বড় না। ইটস অনলি লাইক হাউ মেনি পেজেস, ইটস অনলি 88 পেজেস। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটার রাইটিং স্টাইলটা, মানে ক্লিয়ার কিগানের রাইটিং স্টাইলটা, আমি যদি সিমাইল খুঁজি, আমি যদি সিমিলার প্যাটার্ন খুঁজি, আই উড সে যে রাশিয়ান লিটারেচার যেরকম হার্ড হিটিং হইতো, এবং রাশিয়ান লিটারেচার যেরকম কঠিন সময়টাকে খুব ছোট ছোট জীবনের খুব ছোট ছোট উপসর্গ বা জীবনের খুব ছোট ছোট ইভেন্টসগুলো দিয়ে তুলে ধরতো, ঠিক সিমিলার প্যাটার্নের আমি রাইটিংটা পাইছি। এবং এই ধরনের রাইটিং প্যাটার্ন বা এই ধরনের রাইটিং স্টাইল আমার কাছে খুবই ভালো লাগে, এবং মানে প্রচুর পরিমাণে নস্টালজিয়া আমাকে এনে দেয়। সো মানে অনেকদিন পরে আমার এই ধরনের মানে লিটারারি স্টাইল
পড়তে পেরে আমার কাছে খুব ভালো লাগলো এবং ডেফিনেটলি আদি প্রকাশনকে একটা ধন্যবাদ দিতে হবে এই ধরনের একটা বই পাবলিশ করার জন্য। বইটা রিসেন্টলি আসছে, এটার প্রাইস কত আমার এখনো জানা নাই, আমার নিয়াজের সাথে কথা বলতে হবে। আহনাফ তামিদের অনুবাদও দারুণ, মানে সব মিলায় এবং প্রচ্ছদ টচ্ছদ প্রোডাকশন কোয়ালিটি এবং এখানে যে ইভেন এই এই যে নামটা যেটা এখানে নামলিপিটা এটা এমবস করা, খুবই ভালো প্রোডাকশন কোয়ালিটি। বইটা খুলে পড়তেও কোনো সমস্যা নাই, সব দিক দিয়ে আউটস্ট্যান্ডিং। তো এটা আমার মনে হয় না প্রাইস খুব বেশি হবে, এখানে মুদ্রিত মূল্য কত লেখা আছে, 220 টাকা অনলি। সো ছাড় টাড় দেওয়া মানে এটা হয়তো 100 টাকার আশেপাশে হবে মেবি। সো আই উড সে যে এই বইটা ডেফিনেটলি পড়া উচিত, ডেফিনেটলি কালেক্ট করা উচিত। এটা একটা মানে শুধু ঐতিহাসিক ফিকশন না, এটা একটা ঐতিহাসিক দলিলও বটে। এমন ইতিহাসের এমন একটা পার্ট যে পার্টটা নিয়ে হয়তো বা খুব বেশি মানুষ কথা বলে না। সো এবং সবচেয়ে বড় কথা ওখান থেকে মানে যেমন এই ম্যাকডালেন যে লন্ড্রিগুলা, এগুলোর ব্যাপারে এমন বাজে বাজে সত্য উদ্ঘাটিত হয়েছিল পরে। এখানে অনেক নারীও মৃত্যুবরণ করছে তাদের তত্ত্বাবধানে, এবং তাদের যখন মানে এইটাও বলা আছে ইভেন এখানে যে তাদের যখন বাচ্চা কাচ্চা হইতো তাদের বাচ্চার মুখও তাদের দেখতে দেওয়া হতো না। এই বাচ্চাগুলোকে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলিগুলোর কাছে যাদের নিঃসন্তান বা দরকার আরও দত্তক নিতে চায় তাদের কাছে বিক্রি করে দেওয়া হতো। এরকম ধরনের মানে মানে হার্শ রিয়ালিটি ছিল ওই সময়। তো ডেফিনেটলি মানে খুব কারেজিয়াস একটা নভেলা এটা। আমি আমার তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড, এবং আজকে এই জিনিসটা মানে আজকে যতগুলো বই আমি নাড়াছাড়া করলাম, যতগুলো বই পড়লাম, এইটা ডেফিনেটলি ডিজার্ভস আ স্পেশাল শাউট আউট। তো বইটা আমি যে বুক হারবারের এখান থেকে ওর কালেকশন থেকে নিয়ে আমি পড়ছি। আপনারা বুক হারবারে নক দিতে পারেন বা অন্যান্য বুক শপেও নক দিতে পারেন, আপনার ইচ্ছা। সো এই ব্যাপারটাই মানে আমি জাস্ট মানে পড়ার সঙ্গে সঙ্গে আমি জাস্ট মাত্র পড়া শেষ করছি, পড়া শেষ করে আই টার্ন অন দ্য ক্যামেরা। মানে এটার ব্যাপারে কথা না বলা থাকাটা মানে আমার কাছে একটা অপরাধ মনে হলো আর কি, আমার একটু অপরাধ বোধে ভুগতেছিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অন্য ভিডিওতে আবার কথা হবে।